ওকে, আজকে আমরা আসলে মেইনলি গিটহাব সম্পর্কে একটু দেখবো আর কি, কিভাবে গিটহাব কাজ করে বা কি গিটহাব দিয়ে কি কি করা যায় বা কি কি করা যায় না সেগুলি সম্পর্কেও আমরা জানবো আর কি। সো আসো আমরা গিটহাব কিভাবে ইনস্টল করব। গিটহাব আসলে গিটহাব না, গিট ইনস্টল করি আর কি। গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল, কি একটা ভার্সন কন্ট্রোল সফটওয়্যার। ওকে, গিট ডাউনলোড, সরি, লিখে যদি সার্চ দাও তাহলে তুমি পাবা। ওকে, গিট ডাউনলোড লিখে সার্চ দিলে এখানে আসলো এবং তোমার এই উইন্ডোজ সিলেক্ট করলাম। তারপরে তুমি এই যে 64 বিট হলে 64 বিট, 32 বিট হলে 32 বিটের ডাউনলোড করে ফেললা। অটোমেটিক্যালি যে ডাউনলোড হচ্ছে এটাতে ক্লিক করে তারপরে নেক্সট নেক্সট দিয়ে তুমি এটাকে ইনস্টল করে ফেলতে পারবা। সো সিএসসির স্টুডেন্ট হিসাবে একটা সফটওয়্যার ইনস্টল করা তোমার জন্য খুব বেশি কঠিন কিছু না। সো এটা হয়তো রিস্টার্টের প্রয়োজন হতে পারে, রিস্টার্টের প্রয়োজন হলে রিস্টার্ট দিবা। ওকে, আচ্ছা, এখন আসো আমাদের যখন তুমি গিটটা সাকসেসফুলি ইনস্টল করতে পারবা তখন এই শিফট রাইট ক্লিক করলে, শিফট রাইট ক্লিক না, নর্মাল রাইট ক্লিকেও আসবে। গিট গুই হেয়ার একটা আছে আর গিট ব্যাশ হেয়ার। গিট গুইটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে দেখায়, কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে অনেক সময় বাগ থাকে বা বিভিন্ন কাজ আছে যেগুলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে করা যায় না অনেক সময়। সো এই জন্য সিএসসির স্টুডেন্ট হিসাবে তোমাদের গিট ব্যাশ যেটা, সেটা করাটা প্রেফার্ড। কারণ হচ্ছে গিট ব্যাশ হচ্ছে কমান্ড লাইন থেকে কাজ করে। সো এখন থেকে তোমাদের একটু কমান্ড লাইন প্র্যাকটিস করতে হবে। কমান্ড লাইন প্র্যাকটিস করলে দেখবা যে একটা সময় তোমার এগুলো কোনো সমস্যা হচ্ছে না বা তুমি ওইটাতে ইউজ টু হয়ে গেছো। ওকে, আসো গিট ব্যাশ। স্যার, আমি হ্যাঁ, শুধুমাত্র গিট ব্যাশ ইনস্টল করেছিলাম, মানে ওইটা কি গিট সহ ইনস্টল হয়ে গেছে? মানে আমার কম্পিউটারে যে শর্টকাট দেওয়া ওইখানে এই সেম আইকনের নিচে গিট ব্যাশ লেখা। গিট ব্যাশ, হ্যাঁ, হ্যাঁ, তুমি এই রাইট ক্লিক করলে গিট ব্যাশ আসে তো। মানে আমি ইনস্টলই করেছিলাম, গিট ব্যাশ ইনস্টল লিখে সার্চ দিয়ে যেটা পেয়েছিলাম সেটা ইনস্টল করেছিলাম। এখন কি আমার ওকে, সমস্যা নাই, গিট গুই লাগবে না আমাদের। গিট ব্যাশ থেকে সব কিছুই করা যায়। গিট গিট গুইটা হচ্ছে জাস্ট তোমার কি বলে এটা, কিছু ফ্যাসিলিটি জাস্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে দেয় আর কি। জাস্ট একটা ইন্টারফেস বানিয়েই ওইখানের কাজগুলাই ইন্টারফেস বানিয়ে করে আর কি। ঠিক আছে, আচ্ছা। সো আসো, এই গিট ব্যাশ এটা থাকলেই হবে আর কি, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আসো তোমার, আমরা একটা ফোল্ডার খুলি। ফোল্ডার এইভাবে না খুলে কিভাবে খোলা যায়, আমরা যে গিট ব্যাশ করলাম এটা দেখো, এখানে যে অ্যাড্রেসটা এসেছে, পাথটা, ফাইল পাথটা, এটা অনেকটা তোমার ইয়ের মতো, ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমগুলোর মতো। এখানে ওই আমাদের উইন্ডোজে যেমন ড্রাইভ গুলি আলাদাভাবে হিসাব করে বা চিন্তা করে, এখানে আলাদাভাবে ড্রাইভগুলোকে একটা ফোল্ডারের মতোই ধরে তারা কাজ করছে আর কি, অনেকটা বলতে পারো। আচ্ছা, এখানে একটু অপশনে গিয়ে আমি এটা বড় করা যায় কিনা, টেক্সটগুলো একটু বড় করা যায় কিনা একটু দেখি, নাহলে তোমাদের জন্য একটু ছোট হয়ে যাচ্ছে। আর একটু বড় করে দিলাম, 16ই নিয়ে নেই তাহলে। আচ্ছা, এখন কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। এমকেডিআইআর, এমকেডিআইআর হচ্ছে একটা কমান্ড যেটা দিয়ে
একটা ডিরেক্টরি তৈরি করা যায় বা একটা ফোল্ডার তৈরি করা যায়। এখানে mkdir এই যে নামটা দিলাম, এই নামে একটা ফোল্ডার তৈরি হলো। ঠিক আছে, এখন এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হলে আমাদেরকে কি কমান্ড দিতে হবে? বলো তো। ফোল্ডারের ভিতরে ঢুকতে হলে এই ফোল্ডারের ভিতরে এখানে এই যে পাথের মধ্যে স্ল্যাশ এই ফোল্ডারের ভিতরে যদি ঢুকতে চাই তাহলে কমান্ডটা কি দিতে হবে? ভুলে গেছো? সিডি দিয়ে ফোল্ডারের নাম। ফোল্ডারের নাম। হ্যাঁ, সিডি দিয়ে ফোল্ডারের নাম। নাকি চিন্তা করতেছো যে এত আন্ডার এস্টিমেট করতেছে আমাদের? না, সহজ জিনিসই তো জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আমরা উইন্ডোজে ডিআইআর দিয়ে হচ্ছে ডিরেক্টরি বা ফাইলের লিস্টগুলো দেখতাম। এখানে ইউনিক্স বেসড, এটা অনেকটা ইউনিক বেসড অপারেটিং সিস্টেম গুলোতে যেভাবে টার্মিনাল কাজ করে, এই গিট ব্যাশটা আসলে সেভাবে কাজ করে। ঠিক আছে, সো আমরা এখানে এলএস দিয়ে দেখতে পাবো। এলএস দিয়ে দেখা যায় হচ্ছে এই ফোল্ডারে কি কি ফাইল বা ফোল্ডার আছে এই ফোল্ডারের আন্ডারে। আমরা একটু প্যারেন্ট ফোল্ডারে যে এলএস দিয়ে দেখি তাহলে তুমি সহজে দেখতে পাবা। এই যে তারা এক্সিকিউটেবল ফাইলগুলোকে আলাদাভাবে দেখিয়েছে, ডিরেক্টরিটাকে আলাদাভাবে হাইলাইট করে দেখিয়েছে, অন্য ফাইলগুলোকে তারা নর্মালি দেখিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আরো কিছু কমান্ড আছে যেমন পিডাব্লিউডি। পিডাব্লিউডি দিয়ে দেখা যায় হচ্ছে কারেন্ট ডিরেক্টরিটা, কারেন্ট ডিরেক্টরির পাথটা। ঠিক আছে, অর্থাৎ এফ এর ভিতরে ক্লাউডস, অর্থাৎ এই যে এইটা, এটা পিডাব্লিউডি দিয়ে দেখা যায় যে তুমি এখন কোথায় আছো। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এখন আমরা ওই আগের এটা করি, আগের মতো। এই যে সরি, এটা কোথায় আছি, সিডি ডিএস প্র্যাকটিস, হ্যাঁ, আমরা আগের মতো এই ফোল্ডারটার মধ্যে গেলাম। এখন গিট যেহেতু একটা ভার্সন কন্ট্রোল প্রোগ্রাম বা ভার্সন কন্ট্রোল সফটওয়্যার, এটা আসলে কিন্তু গিটহাব বা অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট কোনো কিছু না। গিটহাব ছাড়াও এটা চালানো যায় এবং লোকালি তুমি এই গিট, যেহেতু একটা ভার্সন কন্ট্রোল মানে হচ্ছে তুমি এটার পরে কিছু ধরো রাইট করলা, তারপরে আগের কোনো একটা জায়গায় চলে যেতে পারবা, তারপরে তুমি ধরো এটার মধ্যে ব্রাঞ্চ করতে পারবা, ব্রাঞ্চের একটা আইডিয়া আছে। এগুলি আমরা আস্তে আস্তে ডিসকাস করব। বাট এটার সাথে আমরা হচ্ছে গিট হাবটাকে ইউজ করি হচ্ছে গ্লোবালি, এইটার ইফেক্টটাকে গ্লোবালি ধরো কোথাও রাখার জন্য আমরা গিট হাবটাকে ইউজ করি। আদারওয়াইজ তোমার লোকাল পিসিতে গিটকে তুমি ভার্সন কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারো এবং সেক্ষেত্রে তোমার ইন্টারনেটেরও প্রয়োজন নেই। ঠিক আছে, সো একটা ফোল্ডারকে তুমি গিট হাবের গিট ফোল্ডার হিসাবে ইনিশিয়েট করতে চাও, সেজন্য তোমাকে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে গিট ইনিট। এই যে গিট ইনিট করার সাথে সাথেই সে এখানে গিট ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি এরকম দিল। এটা হচ্ছে তুমি এটাকে একটা গিট রিপোজিটরি হিসাবে রিকগনাইজ করলা বা ইনিশিয়ালাইজ করলা। এই যে ডট, এটার আগে একটা ডট দেখতে পারতেছো। সাধারণত ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমগুলোতে এই ডটের একটা আলাদা মিনিং আছে। ডট দিয়ে যেই ফোল্ডার বা যেই ফাইলের নাম থাকে সেগুলো হচ্ছে হিডেন ফাইল। ঠিক আছে, এখানেও দেখো এটা একটু ধূসর হয়ে আছে। আমার ফোল্ডার অপশনে নিশ্চয়ই দেওয়া আছে যে তুমি হিডেন ফাইলগুলো দেখাও, এই জন্য আসলে এই যে শো হিডেন ফাইলসগুলো দেওয়া আছে বলে এটা দেখতে পাচ্ছ। যদি এটা করা থাকতো তাহলে তুমি এটা দেখতে পাইতা না। ঠিক আছে, যে চলে গেল। সো গিট সে ভার্সন কন্ট্রোল করার জন্য বিভিন্ন যে ইনফরমেশন সেটা এই এর মধ্যে রাখে। ঠিক আছে, এর মধ্যে কিভাবে ইনফরমেশন রাখে তুমি বিভিন্ন জায়গায় গিয়ে ঢুকে প্রতিটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, হেড বলে একটা ব্যাপার আছে, এগুলা তুমি ধরো যদি আমরা যদি একটু নোটপ্যাড দিয়ে দেখি কোনগুলো আসলে রিডেবল বা কি দেখা যায়।
সো সে হেডের একটা রেফারেন্স এখানে রেখে দেয়। আস্তে আস্তে তুমি এগুলি সম্পর্কে যদি যখন দরকার হবে তখন তুমি এগুলি জানতে পারবা। আপাতত এটার কোনো নাম নাই, এই জন্য আননেমড রিপোজিটরি, এডিট দিস ফাইল ডিসক্রিপশন টু নেম দ্য রিপোজিটরি। সো এটার এই ফাইলটার মধ্যে নাম চেঞ্জ করেই করা যাবে। এখানে বিভিন্ন তাদের কনস্ট্যান্ট গুলো তারা রাখছে, এগুলা বিভিন্নটার কি কি মিনিং বা কি এগুলো আমরা আপাতত অত ডিটেইলসে আমাদের যাওয়া দরকার নাই। জাস্ট এগুলা সম্পর্কে আমরা একটু দেখতেছি যে এখানে সে যে পুরা জিনিসটা মেইনটেইন করে, এই জিনিসটা মেইনটেইন করার জন্য এই ধরনের কিছু ফাইল এখানে থাকে। ওকে, এখন আবার আসো এখানে আমাদের তো এটা আছেই। আচ্ছা, সো আমরা ধরো কোনো একটা নতুন ফাইল এখানে খুললাম, নাম দিলাম মাই ইনফো myinfo.txt, একটা ফাইল খুললাম। ওকে, এই ফাইলটাকে আমরা ওপেন করি, নেম হাসান, তারপরে ধরো আর কি দেওয়া যায়, মোবাইল, সরি ওকে, অ্যাড্রেস। এটা কি ডিএস প্র্যাকটিসের ভিতরে খুলে নাকি ডট গিটের ভিতরে? না, ডট গেটের ভিতরে না, ডট গেটের ভিতরে আমি কিছুই করব না সাধারণত। তুমি যদি না জানো ডট গিটের ভিতরে কোনো কিছু না করাটাই বেটার, ঠিক আছে? কারণ হচ্ছে ওইটা হলো কনফিগারেশন ফাইল, ওখানে সবকিছু কনফিগারেশন ফাইল, ওখান থেকে কোনো কিছু ডিলিট করলে তোমার ঝামেলা হয়ে যাবে আর কি, মানে না বুঝে ডিলিট করলে। আর যদি বুঝো তারপরে তুমি ডিলিট করো সেটাতে কোনো প্রবলেম নাই। বুঝে তো যে কোনো কিছুই করতে পারো। ইভেন তুমি এই ধরনের একটা গিট লেখারও তোমার কি বলে একসময় যোগ্যতা অর্জন করবে, এখনো হয়তো অনেকেই যোগ্যতা অর্জন করেছো যেটা আমরা জানি না। আচ্ছা, অর্ধেক অর্ধেক করে নেই তাহলে সুন্দর হবে। আচ্ছা, সো এই যে ফাইলটা খুললাম, এখানে আমরা অ্যাড্রেস এগুলো লিখতেছিলাম, তাই তো? সো ধরো অ্যাড্রেস হচ্ছে রুম নাম্বার 19, একটু নিচের লাইন থেকে শুরু করি, আইআইসিটি বিল্ডিং, শাহ জালাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিলেট। ওকে, সো ধরো এই ধরনের একটা লিখলাম। এখন তুমি এটাকে জাস্ট কি বলে একটা খসড়া ধরো এখানে লিখলা, বা একটা জাস্ট এটাকে তুমি লোকালি এটার জাস্ট প্রথম একটা অবয়ব দিলা, ঠিক আছে? এখনো পর্যন্ত এটা নিয়ে তুমি ফাইনাল কোনো কিছু করো নাই বা ফার্দার আগাও নাই। ফার্দার আগানো বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি এটা একটু বলি। তুমি কিছু কাজ, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কাজ করবা, কাজ করার পরে স্টেজিং এরিয়া বলে একটা এরিয়া আছে, সেই এরিয়াতে অ্যাড করবা। আমরা এখন যেখানে আছি এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। আর এরপরে তুমি যখন মোটামুটি একটা ফাইনালাইজড বা একটু ধরো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কাজ করেছো, তখন তুমি এটাকে কি করবা, স্টেজিং এরিয়াতে অ্যাড করবা। তো
তোমার ইচ্ছা মতো আবার স্টেজিং এরিয়া থেকে তুমি বাদ দিতে পারো, স্টেজিং এরিয়াতে নিতে পারো, এবং স্টেজিং এরিয়া এবং মেইন এর মধ্যে কি পার্থক্য সেগুলো দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো এবং স্টেজিং এরিয়াতে নেওয়া মানে হচ্ছে এটা তুমি একটা কি বলে ফাইনাল কোন একটা স্টেপ হিসাবে এটা এটা যা করতেছো কিছু একটা ফাইনালাইজ করেছো একটা, অর্থাৎ আরো সহজভাবে যদি বলি একটা মাইলস্টোন তুমি এখানে অ্যাচিভ করেছো। ঠিক আছে, সো তুমি এখন এটাকে ধরো ডেপ্লয় করতে চাচ্ছ বা কমিট করতে চাচ্ছ, বা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কাজ করেছো যেটা তুমি তোমার ফাইনাল ভার্সনের মধ্যে এটাকে রাখতে চাচ্ছ। ঠিক আছে, ফাইনাল ভার্সন এরপরে তুমি আর চেঞ্জ করতে পারবা না এরকম না। সো তোমার এন থেকে এখন ধরো এটা ফাইনাল একটা ভার্সন বা একটা মানে তুমি বলতে পারো এই ধরনের একটা কাজ করেছো। সো স্টেজিং এরিয়া থেকে তারপরে কমিট করলে পরে ফাইনালি এটা তোমার ধরো সিলড হয় যে হ্যাঁ তুমি এই কাজটা করেছো। এবং তোমার যদি ইয়েতে হয় তুমি ওয়েবের সাথে কোনো একটা সিনক্রোনাইজেশন করে রাখো, তাইলে এটাকে বলা হয় কমিট। ঠিক আছে, স্টেজিং এরিয়া থেকে তারপরে হচ্ছে আমরা কমিট করি। ওকে, তারপরে কমিট হচ্ছে এগুলো কিন্তু সব লোকালি তুমি করতেছো, স্টেজিং এরিয়ায় নিচ্ছ। স্টেজিং এরিয়া থেকে তুমি যখন মোর কনফিডেন্ট এটার উপরে, তখন তুমি এটাকে কমিট হিসাবে দিচ্ছ। কমিট আমরা সাধারণত বিভিন্ন ট্র্যাক রাখার জন্য করি, একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কাজ বা একটা মাইলস্টোন অ্যাচিভ করার পরে একটা কমিট করে রাখি, যাতে তুমি এট সাম পয়েন্ট তোমার যদি মনে হয় যে আমি আসলে ওই আগের অবস্থায় ফিরে যাব, তাইলে এই এই একটা মার্ক রেখে যেতে পারতেছো যে জায়গায় তুমি আসলে ফিরে আসতে পারবা। ঠিক আছে, আচ্ছা। আমি আরো মানে একটু লিখে দেখালে মনে হয় ভালো হতো। স্যার ডিপ্লয় ব্যাপারটা কি? ডিপ্লয় মানে হচ্ছে ডিপ্লয়মেন্ট। ডিপ্লয় এর যদি অর্থ জানতে চাও তাহলে ডিপ্লয় মানে হচ্ছে আমরা যখন ইউজারকে এটা বুঝিয়ে দিই, বা কি বলে এটাকে, ডিপ্লয়ের স্বাভাবিক জিনিসটাই তো ভুলে গেলাম। ডিফাইন ডিপ্লয়মেন্ট। ডিপ্লয় মানে হচ্ছে ইউজারকে দিয়ে দেওয়া, মানে লাস্ট ফাইনাল যে তুমি অ্যাভেলেবল করা আর কি। সফটওয়্যার ডিপ্লয়মেন্ট ইজ অল অফ দ্য অ্যাক্টিভিটিস দ্যাট মেক্স এ সফটওয়্যার সিস্টেম অ্যাভেলেবল ফর ইউজ। অর্থাৎ ইউজের জন্য এটাকে কি বলে অ্যাভেলেবল করে দেওয়া বা অ্যাক্টিভ করে দেওয়া। অর্থাৎ তোমার এটার মধ্যে মানে তোমার এটা ইউজ করার মতো একটা কিছু হয়েছে, এরকম হইলে আমরা সেটাকে বলি ডিপ্লয় আর কি। ওকে, আচ্ছা। সো এখানে কেন যেন এসেছিলাম সেটা ফিরে গেলে আবার মনে পড়বে। কেন এসেছিলাম মনে আছে? আর কমিট করা দেখাবেন না? ব্যাপারটা দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, ভালো কথা মনে করেছো। একই সাথে গিটহাবে জিনিসটা আমি একটু দেখিয়ে ফেলতে পারবো, তাহলে তোমাদের জন্য সুন্দর হবে। আমি একটু একটা রিপোজিটরি খুঁজে বের করি যেটার মধ্যে অনেকগুলো কমিট হয়তো থাকবে। এগুলার মধ্যে তেমন কোনো কমিট থাকবে না। এটার মধ্যে কেমন কমিট আছে আমি জানি না। এসএম প্রোগ্রামিং কোর্স এটার মধ্যেও থাকার কথা। আচ্ছা দেখি এগুলোর মধ্যে কমিট কতগুলো আছে। 7 কমিটস, তাই তো? সো প্রতিটা কমিটের সাথে তুমি একটা মন্তব্য করে রাখতে পারবা, এবং সেই জায়গায় সেই কমিটে আসলে কি কি চেঞ্জ হয়েছে সেটা আসলে এখানে তুমি দেখতে পারবা। এবং মানে চাইলে দেখতে পারবা যে আগের ভার্সনের সাথে এটার কি যেমন ধরো এখানে লেখা আছে ডেপ্লয় ফার্স্ট ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বলা হয় বিভিন্ন ধাপকে, অনেক সময় ইনক্রিমেন্ট বলা হয়। সো এখানে কি কি অ্যাড করা হলো
সেগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, So, এক একটা তোমার কমিটের আবার এরকম একটা ইউনিক বড় একটা নাম্বার থাকে। এখানে যদিও ছোট, জাস্ট 5-6 বা এখানে কত কয় ডিজিট নিছে, জাস্ট ধরো 7-8টা ক্যারেক্টার নিলে পরে এটা ইউনিক হয়ে যায় মোটামুটি সাধারণত। তাও গ্লোবালি এটাকে ইউনিক করার জন্য ই করে। আচ্ছা, এখানে আমরা যদি একটু ইনসাইটস এ যাই, ইনসাইটস নাকি অ্যাকশন, আচ্ছা ট্রাফিক, আচ্ছা এগুলা তো হিস্ট্রি, নেটওয়ার্ক ফ্লোটা দেখতে পারলে এইখানে একটু আছে আর কি। ধরো এখান থেকে আমি কাজ করে করে গেছি এবং এখান থেকে আমার একটু মনে হয়েছে যে আচ্ছা এখানে অন্য আরেকটা, এটা অবশ্য অন্য ডেভেলপার, আমার ধরো আমার সাথে যিনি কাজ করেছেন, আমার প্রজেক্ট পার্টনার যিনি ছিলেন, সে এখান থেকে নিয়ে আরেকটা ব্রাঞ্চ তৈরি করেছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে আরেকটা ব্রাঞ্চ তৈরি করেছে এবং সে এখানে ধরো তার মতো করে চেঞ্জ করেছে। তারপরে আমার আমার এই মেইন কোডের সাথে আবার এটা মার্জ হয়ে গেছে। সো এখানে একটা নেটওয়ার্ক গ্রাফের একটা ব্যাপার হলো, নেটওয়ার্ক গ্রাফটা এই ভিজুয়ালি যে আমরা দেখতেছি, এটা খুব বেশি বড় হইলেও ভিজুয়ালি দেখা যায় না, আবার খুব বেশি ছোট হইলেও ভিজুয়ালি দেখা যায় না। ভিজুয়ালি দেখা যায় না কারণ হচ্ছে ছোট হইলে ভিজুয়ালি দেখা যায় না এরকম না, ছোট হইলে ভিজুয়ালি দেখা যায় কিন্তু তোমার গ্রাফের ফ্লোটা তুমি হয়তো অত ভালোভাবে বুঝতে পারতেছো না, যে আসলে কিভাবে কাজ করতেছে। আমি আসলে ওই ধরনের রিপোজিটরি খুঁজতেছি। ধরো জেলিফিশ, এগুলোর মধ্যে অনেক কমিট থাকার কথা, কারণ এগুলি হচ্ছে ধরো লাইব্রেরির মতো। দেখো 545টা কমিট, এখানে আরো বেশি থাকার কথা। সো 545টা কমিট দিয়ে তুমি আসলে নেটওয়ার্ক ফ্লো জেনারেট করতে পারবা কিনা এটা একটা ব্যাপার। সে হয়তো বলবে যে দ্য রিপোজিটরি নেটওয়ার্ক শোজ 100 মোস্ট রিসেন্ট পোস্ট। সো এটা আগে দেখাইতোই না, এখন হয়তো ওরা তৈরি করছে যে লাস্ট 100টা কমিট নিয়ে তারা করবে আর কি। ঠিক আছে, এই যে দেখো এক একজন এক এক রকম। ধরো এখানে আমি এখানে কোনো একটা জায়গা থেকে ফর্ক মানে এটাকে ফর্ক করা মানে হচ্ছে, ফর্ক মানে কি বলতো? আচ্ছা মানে স্যার কাটা বা দুই ভাগে বিভক্ত করে মানে আলাদা করে নিয়ে যাওয়া। হ্যাঁ, কাঁটা চামচের মতো আর কি। কাঁটা চামচের মধ্যে যেমন কমপক্ষে 2টা মাথা থাকতে হয়, তাই তো? এই যে এই ধরনের, অর্থাৎ 2 দিকে 2টা চলে যায় আর কি। সো সেই জায়গা থেকে আসলে এইটার নাম ফর্ক করা হয়েছে। তার মানে হচ্ছে তার কি বলে, প্রজেক্টটার এখন যে স্টেটটা আছে সেই স্টেটটাকে তুমি ফর্ক করলা, মানে হচ্ছে তোমার তোমার নামে একটা পুরাটা কপি করে নিলা, কপি করে তুমি এটার উপরে কাজ করলা। ঠিক আছে, তারপরে কাজ করে তুমি তোমার মতো টেস্টিং বা আরো যা কিছু করার করে যদি চাও যে তারটার সাথে মার্চ করবা, তাকে তখন তুমি একটা পুল রিকোয়েস্ট করতে পারো। সো পুল রিকোয়েস্ট করার পরে সে দেখবে যে আসলে তুমি যেগুলি করছো এগুলা কি তারটার সাথে মার্চ করা যায় কিনা, বা এটা ইউজেবল কিছু বা তার জন্য হেল্পফুল কোনো কিছু হলো কিনা। যদি হয় তাহলে সে মেইন ব্রাঞ্চের সাথে এটাকে মার্জ করে নেয়। সো মেইন যেই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চের কনসেপ্ট হচ্ছে যে কোনো এক জায়গা থেকে নিয়ে তারপরে মানুষ ধরো এটার একটা অল্টারনেটিভ ওয়ে তৈরি করা, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে তুমি একদিক থেকে কাজ করতেছো, আরেকজন যে আছে সেও আরেক দিক থেকে কাজ করতেছে। শেষ পর্যন্ত ধরো তার কোনো একটা জায়গার সাথে তোমার কোডটাকে মার্জ করে নিলা। ঠিক আছে, সো এখানে ধরো একটা এই যে এখান থেকে ফ্লোটা যদি দেখো, তাইলে এখানে প্রথমে ধরো একটা কমিট আছে, ওকে, কোনো একজন এই কমিটটা করেছে, কে করেছে নাম টাম সহ আছে। সো এরকম ধরো বিভিন্ন ডেটে এই ধরনের কমিট গুলো আছে। এদিক থেকে ধরো আরেকজন কমিট করে সে হয়তো নতুন কোনো ফিচার, এখানে লাস্ট 100টা দেখাচ্ছে তো আগের জিনিসগুলা আসে নাই। সো এখানে নতুন কোনো ফিচার সে ধরো ইমপ্লিমেন্ট করলো, করার পরে মেইন কোডে মেইন যেই বেস কোডটা সেটার সাথে এটার কোনো কি নাই, কনফ্লিক্ট নাই। ইভেন কনফ্লিক্ট থাকলেও তারা হয়তো কনফ্লিক্ট মার্জ করে নিছে এবং এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চের সাথে মার্জ করে একটা করে ফেলছে। এই যখনই তুমি 2টা ব্রাঞ্চ মার্জ করতে যাবা তখনই তুমি দেখতে পাবা যে এদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয় কিনা, অর্থাৎ এই
এটার মধ্যে যেই কোডগুলো আছে ওইটার মধ্যে যেই কোডগুলো আছে এগুলোর মধ্যে কোনো ডিফার করে কিনা। ঠিক আছে, যদি ডিফার না করে তাহলে কোনো সমস্যা নাই, আর ডিফার যদি করে তাহলে তোমাকে লাস্ট ইয়ের মধ্যে কোনটা রাখবা সেটা বলে দিতে হবে। সেটা বলে দেওয়ার আসলে ওয়েবসাইট থেকে কোনো ওয়ে নাই। সেটা বলে দেওয়ার জন্য তোমাকে আসলে লোকালি এটাকে নামিয়ে তারপরে দুইটাকে মার্জ করতে গেলে একটা কনফ্লিক্ট ঘটবে, কনফ্লিক্ট ঘটলে সে দেখাবে যে এই ফাইলের মধ্যে কি আছে আর ওই ফাইলের মধ্যে কি আছে, অর্থাৎ দুইটা ব্রাঞ্চ, তো এই ব্রাঞ্চে কি আছে আর ওই ব্রাঞ্চে কি আছে। তারপর তুমি ওখান থেকে টেক্সট ফাইলের মধ্যে দেখে দেখে যেটা রাখতে চাও সেটা রাখতে পারবা। এটা হলো কনসেপচুয়ালি জিনিসটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। সো এই ধরনের জিনিসগুলাকে বলে মার্জ। সো এরকম করে করে দেখতে পাচ্ছ যে এই যে মাস্টার ব্রাঞ্চ, এখান থেকে সে এইখানে আরেকটার সাথে মার্জ করে ফেলছে, এদিক থেকে একটা ব্রাঞ্চ মানে এই দিক থেকে ব্রাঞ্চ গেছে, এদিক থেকে এই ব্রাঞ্চটা আবার এই যে একটা ব্রাঞ্চ চলে আসতেছিল এটার সাথে এক সময় মার্জ হয়ে গেছে। সো যে কোনো ব্রাঞ্চের সাথে তুমি যে কোনো ব্রাঞ্চ মার্জ করে ফেলতে পারো আর কি। তারপরে এইভাবে করতে করতে এটা এখানে গেল, এই দিক দিয়ে আবার এইটা আবার এখানে কোনো একটা ইয়ের সাথে মার্জ হয়ে গেছে। কোন একটা কিছু এটার মধ্যে সে আপডেট করছে, এটা দেখা যাচ্ছে আবার মানে কি বলে এটার নাম, এটা এখানে এটা যেহেতু এখানে এসে আবার মার্জ হয়েছে, সো এটা আর এটা তখন একই জিনিস হয়ে গেছে। মার্জ হওয়ার পরে তো দুইটা একই। তারপরে তোমার তারপরে এটার উপরে আবার কমিট করছে, কমিট করার পরে মানে এটা হলো আলাদা একটা ব্রাঞ্চ, এটা হলো মেইনলি মাস্টার ব্রাঞ্চটা। অন্যান্য ব্রাঞ্চ যখন খুলতেছে ব্রাঞ্চের নাম অবশ্য লিখতেছে, এটার নাম হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ, তারপরে এটা হচ্ছে ট্রাভিস। ঠিক আছে, এগুলি এক একজন এক এক নাম দিয়ে ব্রাঞ্চ খুলে পরে আবার মাস্টার ব্রাঞ্চের সাথে এগুলাকে মার্জ করে ফেলছে। সো এত জটিল জিনিস এখন তোমার বোঝার কোনো প্রয়োজন নাই, এগুলি জাস্ট তুমি করতে করতে ধরো তোমারও এই ধরনের একটা গ্রাফ তৈরি হবে, তখন তুমি দেখতে আসলে তখন তোমার কাছে এগুলা কিছু মনে হবে না আর কি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, কোনো কোশ্চেন করতে চাচ্ছিলা কেউ? ওকে, সো আসো এখন আমরা দেখি এখানে যে যে চেঞ্জটা করলাম এই চেঞ্জটা আমরা কিভাবে দেখতে পাবো। গিট স্ট্যাটাস একটু দেখি। গিট স্ট্যাটাস কমান্ডটা দিলে সে দেখায় যে কোনো চেঞ্জ আছে কিনা, মানে আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা ফ্রেশ কিনা। ওয়ার্কিং ডিরেক্টরিটা ফ্রেশ মানে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিতে এবং সাথে স্টেজিং এরিয়া বা স্টেজিং এরিয়ার সাথে কি বলে তোমার কমিটেড যেই অংশটা, এগুলার কোনোটার মধ্যে কোনো পার্থক্য না থাকলে তখন সে এখানে দেখাবে যে এটা ক্লিন বা এটা এখন কোনো কিছু নাই। সো সে আমাকে যে বলে দিচ্ছে নো কমিটস ইয়েট অন ব্রাঞ্চ মাস্টার। মাস্টার ব্রাঞ্চ হচ্ছে সবচেয়ে ধরো লাস্ট মেইন ফাংশন যেরকম এরকম আর কি, তারা সবসময় মাস্টার ব্রাঞ্চটাকে সেভ করে যে কোনো তুমি প্রজেক্ট খুলো বা যে কোনো ধরনের এই গিট রিপোজিটরি খুলো, সেখানে মাস্টার ব্রাঞ্চটা হলো আসল। তোমাকে সবসময় মাস্টার ব্রাঞ্চটাকে সেভ করতে হবে, বা মাস্টার ব্রাঞ্চটাকে সেভ করে তারপরে তুমি কাজ করতে পারবা। মানে হচ্ছে মাস্টার ব্রাঞ্চে সবসময় রাখার চেষ্টা করা হয় ফাইনাল ভার্সনটা বা এরর ফ্রি ভার্সন, বা যেটা তোমার আসলে কি বলে মানে এরকম থেকে গেলেও সমস্যা নাই, একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত কাজ হয়ে গেছে। অর্থাৎ আরেকটু সহজভাবে বললে কোনো ইনকনসিস্টেন্সি নাই। ইনকনসিস্টেন্সি কাকে বলে? এখন ধরো তুমি এমন একটা প্রোগ্রাম করে রাখছো, ধরো দুইটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রানজেকশন তুমি লিখে রাখছো। সো তোমার দুইটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রানজেকশন করতে হলে কি করতে হবে, একটু একে দেখাইলেই ভালো। আচ্ছা, সো দুইটা ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে তুমি এই অ্যাকাউন্টের মধ্যে 50 টাকা ট্রান্সফার করতে চাও। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথমে রিড করতে হবে এই অ্যাকাউন্টে কত টাকা আছে। ঠিক আছে, ধরো এই অ্যাকাউন্টে 1000 টাকা আছে, তাহলে তুমি কি করবা?
এই অ্যাকাউন্ট থেকে এই 1000 টাকা থেকে মাইনাস করবা 50 টাকা, তারপরে কত হবে 950। তুমি এইটা এই 1000কে ওভাররাইট করে তুমি এই 950 রেখে দিবা, তাই তো? এটা হলো তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা গেল। আবার তার অ্যাকাউন্টে টাকাটা তো রাইট মানে করতে হবে। তার অ্যাকাউন্টে ধরো 500 টাকা আছে, তাহলে 500 যোগ এই যে 50 টাকা এখান থেকে এখানে আসতেছে, এটা আরো যোগ হলো 50, তাহলে 550 টাকা, তাই তো? 550 টাকা তুমি এখানে রাইট করে দিবা। তাইলে একটা ট্রানজ্যাকশন এই 50 টাকা এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে যাওয়ার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলো, ঠিক আছে? কিন্তু এখন তুমি ধরো তাহলে তোমাকে প্রোগ্রামিং ইনস্ট্রাকশন কি লিখতে হচ্ছে যে এইটার অ্যামাউন্টটা অ্যাকাউন্ট ব্যালেন্সটা রিট্রিভ করো বা চেক করো, ফেচ করো, রিড করো, ঠিক আছে? ফেচ, রিড, রিট্রিভ এগুলো কিন্তু সিনোনিমাস, ঠিক আছে? সেম জিনিসই জাস্ট আমি বলতেছি। ওকে, সো এটা রিড করলা, রিড করার পরে তোমাকে কি করতে হলো, কত টাকা এই এক্স এক্স একটা অ্যামাউন্ট এটা মাইনাস করতে হবে। সো তুমি এটা মাইনাস করলা, তারপরে যেই মাইনাস করার পরে যেই রেজাল্টটা পেলা সেই রেজাল্টটা দিয়ে আবার এর অ্যাকাউন্ট ব্যালেন্সকে রিপ্লেস করে রেখে দিলা, ঠিক আছে? আর অন্যদিকে এখানেও তার অ্যাকাউন্ট ব্যালেন্সে 500 টাকা মানে তার অ্যাকাউন্ট ব্যালেন্সটা রিট্রিভ করলা, সেখানে এই এক্স অ্যামাউন্টটা যোগ করলা, যোগ করার পরে আবার তার অ্যাকাউন্টে এটা রাইট করে রেখে দিলা। তাইলে তোমার ট্রানজ্যাকশনটাকে তুমি একটা সাকসেসফুল ট্রানজ্যাকশন বলতে পারো। এখন তোমার এখানে এই পাশের কিছু কোড আছে এবং এই পাশের কিছু কোড আছে, ঠিক আছে? এখন তুমি ধরো এই পাশের কোডটা যখন লিখছো, এই এতটুকু কোড লিখছো, তখন কি হবে, এই পাশ থেকে 50 টাকা বাদ হবে, কিন্তু এই পাশে 50 টাকা যোগ হবে না, ঠিক আছে? সো ব্যাংকের জন্য কিন্তু এমন প্রোগ্রামই ভালো, নাকি? তোমরা কি বলো, ব্যাংকের জন্য এমন প্রোগ্রাম ভালো না? না স্যার, কেন? বন্ধ হওয়ার জন্য ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ, কার জন্য? বন্ধ হয়ে যাবে তো ব্যাংক স্যার। কেন ব্যাংক বন্ধ হয়ে যাবে কেন? যারা ব্যাংকের তো লাভ হচ্ছে যে 50 টাকা ট্রান্সফার হলো এখান থেকে এখানে, ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে কমাই দিল কিন্তু অন্যের অ্যাকাউন্টে এটা দিল না, তাহলে ব্যাংকের এই 50 টাকা তো ব্যাংক নিজে পেয়ে গেল। কাস্টমার মামলা করবে স্যার। এই 50 টাকার জন্য তো 12টা বাজবে। 1500 টাকা উঠে নিয়ে চলে যাবে। আচ্ছা, যাই হোক, 50 টাকার জন্য হয়তো ইউজার খুব বেশি কিছু নাও বলতে পারে, কিন্তু যখন ধরো 50,000 টাকা বা 1 লাখ টাকা মানুষ ট্রান্সফার করবে আর তুমি এরকম কাজ করে রেখে দিবে অর্ধেক কাজ, তোমার আইসা তো ওই ব্রাঞ্চ মানে কি বলে তার উপরে গণ হামলা করে তারপরে জনগণের উত্তম মধ্যম খেতে হবে, ঠিক আছে? সো এখন তুমি ধরো এই এতটুকু অংশ কাজ করলা, করে কমিট করে রেখে দিলা মাস্টার ব্রাঞ্চে। এইটা আমরা আসলে আশা করি না, বুঝছো? কারণ হচ্ছে তুমি অর্ধেক কাজ করে ফেললে, এটা একটা এই ধরনের পরিস্থিতিকে বলা হয় ইনকনসিস্টেন্ট স্টেট বা ইনকনসিস্টেন্ট সিস্টেমটা ইনকনসিস্টেন্ট এইভাবে বলতে পারো আর কি, ঠিক আছে? বা এই অর্ধেক হইলো এই অর্ধেক হলো না, বা এই অর্ধেক হলো এই অর্ধেক হলো না। সাধারণত দেখো এই ট্রানজ্যাকশনটা যদি পুরোটা নাও হয় তাও ক্ষতি নাই, ট্রানজ্যাকশনটা না হইলেও কিন্তু ক্ষতি নাই। 50 টাকা যখন ট্রান্সফার করতে বলতেছে, তুমি হয়তো ওই সার্ভিসটা এখন দিতে পারতেছো না, ঠিক আছে? কিন্তু 50 টাকা তার অ্যাকাউন্টে হোক বা তার অ্যাকাউন্টে হোক আছে, এই 1000 টাকা আর 500 টাকা যোগ করলে টোটাল সামেশন হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? ব্যাংকের কাছে 1500 টাকা আছে, কিন্তু এই যদি এখান থেকে ডিডাক্ট হয়, এখানে অ্যাড না হয়, সেক্ষেত্রে তোমার ব্যাংকের ব্যালেন্স থাকবে হচ্ছে কত, এখানে থাকবে 950 টাকা, এখানে থাকবে 500 টাকা, তাহলে 950 প্লাস 500 হচ্ছে 1450। 1450। তার মানে হচ্ছে ইউজারদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1450, 50 টাকা এখানে ব্যাংক খেয়ে দিচ্ছে, তাহলে তো হবে না। এই দুইটার যোগফল শুরুতে যেরকম ছিল শেষেও আসলে সেরকমই থাকতে হবে, তাইলে তুমি এটাকে কনসিস্টেন্ট বলতে পারো। সো এটা আসলে বুঝাইতে গেলাম যে কমিট আসলে কখন কমিটটা করা উচিত সেটার একটা সেন্স দেওয়ার জন্য তোমাদেরকে এই জিনিসটা বললাম। এটা মেইনলি ডেটাবেস বা এগুলাতে পড়ানো হয়, সো এখানে খুব বেশি না বুঝলেও সমস্যা নাই।
আচ্ছা, সো এখন আসো আমরা তাইলে এই ফাইলটাকে কিভাবে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি থেকে বা ওয়ার্কিং এরিয়া থেকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি। সেই জন্য তোমাকে ফাইলগুলোকে অ্যাড করতে হবে। গিট অ্যাড, এই যে সে কিন্তু আমাকে এখানে দেখো তোমার একটু হিন্টও দিয়ে দিচ্ছে, আনট্র্যাকড ফাইলস মানে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিতে এখন যে জিনিসটা আছে স্টেজিং এরিয়া বা কমিট, লাস্ট কমিটের সাথে এটা মিলতেছে না। কমিট এখন যদি কিছু, যেহেতু লাস্ট কমিটে কোনো কিছু নাই, তার মানে কোনো কিছু থাকলেই সেটা হচ্ছে কি বলে, সেটা হচ্ছে আনট্র্যাকড বা সেটা লাস্ট কমিটের সাথে মিসম্যাচ করতেছে ওয়ার্কিং ডিরেক্টরিটা। তো সে তোমাকে আবার হিন্টও দিয়ে দিচ্ছে যে এই আনট্র্যাকড ফাইলকে ইউজ গিট অ্যাড, তারপরে ফাইলের নেম দিলে টু ইনক্লুড হোয়াট উইল বি কমিটেড। সো সেটাকে তুমি স্টেজিং এরিয়াতে নিতে পারবা। নাথিং অ্যাডেড টু কমিট বাট আনট্র্যাকড ফাইলস প্রেজেন্ট। সো সে একটা কমিট মানে কমেন্ট দিয়ে তোমাকে বুঝালো যে আসলে তোমাকে কি বলে স্টেজিং এরিয়াতে নিয়ে তারপরে কমিট এগুলো করতে হবে। ওকে, সো গিট অ্যাড দেওয়ার পর আমি নাম দিচ্ছি মাই ইনফো। ঠিক আছে, সো তুমি একটা স্পেসিফিক ফাইল বা কোনো স্পেসিফিক ফাইলগুলোতে যদি কাজ করো বা অ্যাড করতে চাও, তাহলে তুমি এইভাবে একটা একটা করে ফাইলের নাম দেওয়াটা ভালো। ঠিক আছে, কিন্তু এরকম একটা একটা করে ফাইল, তোমার ধরো কয়েকটা ফাইল আছে, এরকম কয়টা ফাইলের নাম দিবা, ধরো 10টা ফাইলের মধ্যে এক সময় ই করছো, সেই ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে গিট অ্যাড ডট। ডট মানে কি, এই প্রেজেন্ট ফোল্ডার বোঝায়, তার মানে এই প্রেজেন্ট ফোল্ডারে যা কিছু আছে সবকিছু আমার স্টেজিং এরিয়াতে অ্যাড করে দাও। বুঝতে পেরেছো? আচ্ছা, সে কিছু বলতেছে না, মানে হচ্ছে সে আসলে যা করার সে করতেছে। আচ্ছা, আমরা একটু মাঝখানে একটু আচ্ছা গিট স্ট্যাটাস দিয়ে আবার একটু দেখে আসি যে এখন গিট স্ট্যাটাস কি বলে। গিট স্ট্যাটাস, ওকে, সে দেখো বলতেছে যে চেঞ্জেস টু বি কমিটেড, অর্থাৎ স্টেজিং এরিয়াতে এই যে আনস্টেজ, মানে তোমার এটা স্টেজিং এরিয়াতে আছে, এখন চাইলেই তুমি এই জিনিসটাকে কমিট করতে পারো। সেই জিনিসটা বোঝাচ্ছে যে তোমার কমিট করার জন্য প্রায় রেডি, এটা জাস্ট তুমি খালি কমিট করলে এটা কমিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি এরপরে এখানে একটু আবার এডিট করে দেখি কি হয়। ধরো ডিপার্টমেন্ট, এখানে একটু অ্যাড করি ডিপার্ট, ওকে, সো এটা আমি অ্যাড করলাম, এই ধরো সেভ করলাম। এখন আসো আবার গিট স্ট্যাটাস দিয়ে দেখি কি ধরনের কি আসে। এই যে সে বলতেছে যে আমরা যে ওই যে আগে মডিফাই করছিলাম, তার মানে এখন ওয়ার্কিং ডিরেক্টরির সাথে স্টেজিং এরিয়ার এই পার্থক্যটা আছে। এই যে একটা ফাইল মডিফাই হয়েছে, সেই পার্থক্যটা ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়ার মধ্যে এই পার্থক্যটা, আর স্টেজিং এরিয়ার সাথে কমিট, লাস্ট কমিটের পার্থক্য হচ্ছে এইটা, একটা নতুন ফাইল আসছে। ওকে, সো গিট চেঞ্জেস নট স্টেজড ফর কমিট, অর্থাৎ সে বলতেছে যে স্টেজিং এরিয়াতে এটা অ্যাড করা হয় নাই। সো সেটা করার জন্য আমরা ধরো গিট অ্যাড দিলে, ডট দিলে, এরপরে তুমি আবার গিট স্ট্যাটাস দেখো, এই যে তোমাকে দেখায় দিচ্ছে যে এখন জাস্ট সে এটা স্টেজিং এরিয়াতে আছে, জাস্ট কমিট করার জন্য প্রস্তুত। বুঝতে পারতেছো কিনা? তিনটা এরিয়ার জিনিসটা বুঝতে পারতেছো কিনা? স্যার আমার জি এটাতে স্যার। দেখায় ফ্যাটাল প্যাথ স্পেক, মানে ওইটার নাম মানে মাই ইনফো ডট টেক্সট নট ফাউন্ড, আমি অলরেডি ক্রিয়েট করেছি কিন্তু মানে এটা দেখাচ্ছে অ্যাড অ্যাড কমান্ড দিলে। কি কি অ্যাড কমান্ড, পুরো কমান্ডটা কি? অ্যাড মাই ইনফো ডট টিএক্সটি দিলে আসে ফ্যাটাল কোলন স্পেস প্যাথ স্পেক মাই ইনফো ডট টেক্সট ডিড নট ম্যাচ এনি ফাইলস, কিন্তু স্যার ফাইল তো আছে আমার ওখানে।
নামের শেষে টিএক্স ডট টিএক্সটি দিলে এটা দুইবার মনে হয় দিতে হয়। আমার একবার অনেক আগে ক্লাসে এরকম সমস্যা হয়েছিল। কি করতে হবে? আচ্ছা, এই জিনিসটা তো হওয়ার কথা না। আচ্ছা দাঁড়াও, আমি একটু ধরো এখানে আরো একটু এডিট করি। ধরো ইমেইল, ধরো আবার একটু চেঞ্জ করলাম। সো তারা দেখাচ্ছে মডিফাই। সো তুমি বলতেছো গিট অ্যাড মাই ইনফো ডট টিএক্সটি দিলে কিছু বলতে চায়। জি স্যার, অনেকটা একটা এরর টাইপের শো করে আর কি। আচ্ছা, তুমি কি তোমার এটা শেয়ার করে দেখাতে পারবা? জি স্যার পারবো। ওকে, তার জন্য আমাকে কি করতে হবে? স্যার আপনারটা একটু বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে, তাই তো? ওকে, দাঁড়াও দেখি আমি একটু। ওকে, সো আমরা আমাদের শেয়ারিংটা একটু অন করি। ওকে, সো আমরা এখন কমিটের দিকে যাব। তার আগে আমাদের এখন আসলে কি আছে, গিট স্ট্যাটাস দিয়ে আমরা একটু দেখে নিই স্ট্যাটাসটা। নিউ ফাইল, একটা ফাইল আছে। ওকে, এখন আমি এই যে এতক্ষণ যে তুমি ওয়ার্কিং এরিয়া বা স্টেজিং এরিয়ার মধ্যে যে বিভিন্ন চেঞ্জগুলো করতেছো, এই চেঞ্জগুলোর কোনো ট্র্যাক কিন্তু থাকবে না। বুঝতে পারছো যে এইটা এরকম চেঞ্জ করছো বা সেরকম চেঞ্জ করছো, এটার কোনো ট্র্যাক থাকবে না। বরং কমিট যেগুলা করবা সেগুলার ট্র্যাক থাকবে। কমিট করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটাতে আসতেছি, কিন্তু কমিট হয়েছে কিনা বা কমিটগুলার হিস্ট্রি দেখার জন্য গিট কমিট, সরি গিট কমিট না, গিট লগ। Your current branch master does not have any commit yet. So সে এই ফাটাল দিয়ে বোঝাচ্ছে আর কি। ফাটাল, ফাটাল মানে কি, সেভিয়ার কিছু একটা আর কি। ফাটাল এররকে সংক্ষেপে এই ধরনের অনেক সময় ফাটাল দেখায় আর কি, বা বাংলায় ফাটল বলতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা এখন কমিট করব। সো কমিট করার জন্য গিট কমিট, এটা হচ্ছে কমান্ড। কিন্তু কমিটের সাথে তোমাকে একটা মেসেজ অ্যাড করে দিতে হয়। মেসেজটা তুমি সিঙ্গেল কোটেশনে অ্যাড করতে পারো, ডাবল কোটেশনে অ্যাড করতে পারো, হাইফেন এম দিয়ে, হাইফেন এম প্যারামিটার দিয়ে তোমাকে একটা মেসেজ অ্যাড করে দিতে হবে। ধরো সেলফ অ্যাডেড, আমি একটা কমেন্ট দিয়ে রাখলাম। ওকে, ওকে গিট কমিট দিলাম। সে এখানে বলল যে ওকে মাস্টারে এই এই নামে একটা কমিট, কয়টা ফাইল চেঞ্জ হলো, কয়টায় কি ধরনের ইনসারশন বা কি মডিফিকেশন আছে কিনা, এই জিনিসগুলো সে বলল। এখন তুমি গিট লগ এ যদি যাও তাহলে দেখতে পাবা এই যে কমিটের জন্য একটা, সে বড় একটা নাম্বার দিছে, কে এটার অথর, কখন কমিট হয়েছে, এবং কমিটের যেই তোমার মেসেজ সেটা। আর এখানে হেড মানে বোঝাচ্ছে হচ্ছে কারেন্টলি কোন কোন কমিটটাকে সে পয়েন্ট করতেছে, এই হেড দিয়ে হচ্ছে সেটা বোঝায়। ঠিক আছে, হেড যেমন আরেকটা কমিট করলে তারপরে বুঝতে পারবা। যেমন ধরো আমরা আমাদের এই সিএমডির আর্গুমেন্টের যেই ফাইলটা আছে এটা আমরা এখানে নিয়ে আসি, বুঝতে পারবা। সো কপি করে আনলাম, তাকে এখন আমরা জিজ্ঞেস করতেছি গিট স্ট্যাটাস। সো সে দেখাচ্ছে এরকম একটা ফাইল, আনট্র্যাক্ট ফাইল আছে। ওকে, গিট অ্যাড ডট। সো সে যথারীতি যেই ফাইলগুলোতে চেঞ্জ পাবে সেই ফাইলগুলাই সে অ্যাড করে নিবে। ওকে, অ্যাড করে ফেললো। তারপরে গিট কমিট, কমান্ড
or C++ program to give an example command line argument. ওকে, এটারও আবার একটা মানে কত বড় মেসেজ দিতে পারবা সেটারও একটা লিমিট আছে। ওকে, সে দেখালো যে ওকে গিট কমিট এটা মাস্টার ব্রাঞ্চে এরকম দিয়ে হয়েছে, একটা ফাইল চেঞ্জ হয়েছে, 20টা ইনসারশন হয়েছে। ঠিক আছে, ওকে। সো আমরা যদি দেখি গিট লগ দেখি, এখন দেখো এটা ছিল এই আগের কমিটটা, এখান থেকে এতটুকু আগের কমিটটা ছিল, আর এখন নতুন কমিটটা হলো এইটা, এবং এইটাকে হচ্ছে এই মাস্টার ব্রাঞ্চ পয়েন্ট করতেছে। ঠিক আছে, হেড দিয়ে বোঝায় এখন কারেন্টলি কাকে পয়েন্ট করতেছে। আচ্ছা, সো এখানে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার 20 ইনসার্টেশন বলতে কি বোঝাচ্ছে? 20 ইনসারশন বলতে ধরো এখানে লাইন বা এই ধরনের কিছু একটা হবে আর কি। দেখি কি বোঝাচ্ছে এখানে, 20 লাইন কিনা। এই যে দেখো 20 লাইন, সো লাইন বোঝায় আর কি, সে মেইনলি লাইন দিয়ে এটা ট্র্যাক করে। বুঝছো, আগেরটার মধ্যে ধরো কত লাইন ছিল সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এটার মধ্যে 9টা লাইন ছিল আর কি। ঠিক আছে, এখন তুমি এটার মধ্যে আবার যদি চেঞ্জ করো সেটাও করতে পারবা। ধরো আমি এখানে চেঞ্জ করলাম, ওকে। সো সে লিখতেছে, আচ্ছা এই যে একটা ইনসারশন একটা ডিলিশন, মানে সে ধরে নিয়েছে ওই এই লাইনটা ডিলিট হয়ে গেছে, মানে যতটুকু আগে ছিল সেটা ডিলিট হয়ে গেছে, আবার এখন যে লাইনটা পরিপূর্ণ হলো এটুকু অ্যাড করার পরে সেটা আবার সেটা অ্যাড হয়েছে, এই ধরনের একটা চেঞ্জ আর কি বোঝাচ্ছে। এরকম মাল্টিপল ফাইলের মধ্যে যদি চেঞ্জ থাকে তাহলে সেটাও সে অ্যালাউ করবে এবং সেটাও সে করবে, বলবে সমস্যা নাই কোনো। স্যার কমিট দিলে বলতেছে প্লিজ টেল মি হু ইউ আর। আচ্ছা, তুমি কমেন্ট স্যার দিলে এখানে কি বলতেছে, কমান্ড দিয়ে আমার গিটহাবের অ্যাকাউন্টের ইনফো দিতে হবে নাকি? লগইন মানে তুমি যদি এটা কমিট করতে যাও, কি বলে, গিটহাবের সাথে কমিউনিকেট করতে যাও তাইলে তোমাকে অবশ্যই করা লাগবে। আচ্ছা, এটা অবশ্য একটা ভালো কথা বলেছো, তোমার গিটহাবের অ্যাকাউন্টের সাথে করে রাখলে তো ভালো, কারণ হচ্ছে তোমার আমি যেহেতু এটা দিয়ে আগেও কাজ করেছি এজন্য আমার কাছে এখন চাচ্ছে না, আমার এটার ক্রেডেনশিয়াল সেভ করা আছে। সে যেই নাম সাস্ট সিএসসি এই জিনিসটা যে পেলো সেটা সে অটোমেটিক্যালি পেয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমাকে গিট 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 হেল্প দিয়ে একটু দেখি, এখানে ইউজারের একটা ব্যাপার স্যাপার আছে, ইউজার ডট নেম বা এই ধরনের কিছু একটা অ্যাড করা আছে, গিট ইউজার ডট নেম। সে আমাকে কাজ করতে দিচ্ছে না কেন? আচ্ছা দিচ্ছে এখন, ডট নেম। আচ্ছা, আগে মনে হয় হাইফেন দেওয়া লাগে।
আচ্ছা গ্লোবাল মনে হয় দিতে হবে আগে একটা। গ্লোবাল কি অপশন? আচ্ছা এটা ট্রায়াল এরর না করে দেখে ফেলাই ভালো। আচ্ছা git config, আচ্ছা আচ্ছা git config এইভাবে অ্যাড করতে হয় আর কি। git config গ্লোবাল ইউজার নেম user ডট নেম এবং ইমেইল user ডট ইমেইল এইভাবে অ্যাড করতে হয়। তো সেটা হচ্ছে git। এমনিতেও তুমি যদি ওইটা দেখতে চাও তাইলেও সে দেখাবে config গ্লোবাল user ডট নেম। আমি ধরো দেখতে চাইলে git config username, git username দিলে কি বলে? আচ্ছা দেখতে চাইতে পারার তো কথা ছিল, যাই হোক আমি সেট করে নেই। আচ্ছা ওই আমার এটা সেট করা ছিল না, সে হয়তো ক্রেডেনশিয়ালটা আগে কোনো জায়গা থেকে নিয়ে নিয়েছে, কিন্তু আমার এটা সেট করা ছিল না। এখন সেট করার ফলে আমি আবার যখন দেখতে চাচ্ছি তখন দেখতে দিচ্ছে। সেম ভাবে কি ইমেইলটা কি সে দেখায় কিনা দেখি। ইমেইলটা দেখাচ্ছে, সেই ইমেইলটা অ্যাড করা আছে। গিট থেকে এই কোনো একটা জায়গায় তোমরা যেমন এই জিনিসগুলা নিজের পিসি থেকে করাটাই ভালো, কারণ এই যে একবার তুমি যখন এটার মধ্যে সাইন ইন করলা তারপরে তোমার এটা থেকে সাইন আউট করা কিন্তু একটু কঠিন, ঠিক আছে? অনেক জায়গায় তুমি দেখবা যে তুমি এই যে এটা সেট করে রাখছো, এরপরে তুমি এখান থেকে লগ আউট আর করতে পারতেছো না। লগ আউট করার কয়েকটা ওয়ে আছে, সার্চ দিয়ে দেখতে পারো। আনসেট একটা কমান্ড আছে, সেটা দিয়ে আচ্ছা করা স্যার, যায়। হ্যাঁ আমি একবার করছিলাম লগ ইন করার সময়, আমাকে যে ব্রাউজারের একটা উইন্ডো ওপেন হয়েছে বলছে যে লগ ইন করার জন্য, মানে কমান্ড লাইনে করতে হয় না। কমান্ড লাইনেও করা যায়, তোমার এমনিতেও অন্য জায়গা থেকেও, কি বলে এটাকে, কন্ট্রোল প্যানেল টাইপের কোন একটা জায়গা থেকে গিয়েও করা যায়। আমার ব্রাউজারে কি একটা উইন্ডো ওপেন হয়ে বলছে যে লগ ইন করার জন্য। আচ্ছা ব্রাউজার, এটার সাথে ব্রাউজারের কতটুকু সম্পর্ক আছে সেটা দেখতে হবে। যাই হোক এইভাবে করেও তুমি ই করতে পারো, আনসেট অল এরকম করেও লগ আউট করা যায়। আরেকটা ওয়ে হলো এই যে কন্ট্রোল প্যানেল, মানে এরকম করে অনেক সময় আনসেট করলে পরে অনেক সময় হইলো কি হইলো না এটা বোঝা যাওয়া একটু মুশকিল। আচ্ছা এইভাবে না গিয়ে কন্ট্রোল প্যানেল লিখি, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে ইউজার অ্যাকাউন্টস, তাই তো ইউজার অ্যাকাউন্টসে গেলাম। ইউজার অ্যাকাউন্টসে যাওয়ার পর ক্রেডেনশিয়াল ম্যানেজার, ক্রেডেনশিয়াল ম্যানেজার, তারপরে উইন্ডোজ ক্রেডেনশিয়াল, উইন্ডোজ ক্রেডেনশিয়াল, উইন্ডোজ ক্রেডেনশিয়ালের পরে জেনেরিক ক্রেডেনশিয়াল। এই যে জেনারিক ক্রেডেনশিয়াল, এইখানে গিটহাব খুঁজবা, এই যে গিটের যে আছে গিটহাব, এইখানে সে এগুলো বিভিন্ন জিনিস সেভ করে রাখছে। এখানে আবার এডিট দিলে আমার পাসওয়ার্ড দেখায় ফেলায় কিনা, দেখায় ফেলানোর কথা না, তারপরেও মানে দিলাম না। এখান থেকে রিমুভ দিলে আমাকে সে আসলে লগ আউট করে দিবে, বুঝছো? কারেন্টটাই চলে গেল।